মোদি সরকার আজ যে চলমান সংকট জারি রেখেছে, এটা কি শুধু এই কিছুদিনের সংকট, নাকি এটা একটি ঐতিহাসিক সংকট যা খ্রিস্টপূর্ব ৩,০০০ বছর পূর্বাব্দ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলমান আছে? আর এর মধ্যে দিয়েই তারা আবার সেই জাতিগত ক্লিনজিং বা জাতিগত নিধন শুরু করার জন্য পায়তারা করছে, নাকি তারা ফিরে যেতে চাচ্ছে আর্যদের সেই পুরনো দিনে, যে পুরনো দিন তারা শোষণ করত সকল মানুষের উপরে? আর এর মধ্যে দিয়ে একটি অখণ্ড ভারত আবার আমরা দেখতে পাচ্ছি সামনে চলে আসছে। আর্যমনম অনার্যের প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে এই ভূমিতে একটি ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং এই ভূমিতে জাতিগত ক্লিনজিং করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তো আমরা এই পর্বে দেখাবো আদৌ কি সেই আর্যরা এই ভূমির আদিপুরুষ, না দ্রাবিড়রা আদিপুরুষ? আমরা এখন সেই দিকেই যাচ্ছি ইতিহাসের। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় আর্যদের ভারতীয় উপমহাদেশের আগমন আনুমানিক খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ১৫০০ অব্দের মধ্যে ঘটে। তারা মূলত মধ্য এশিয়া, পারস্য ও ইউরাল আলতাই পর্বতমালার আশপাশ থেকে অভিবাসন করে আসে। তাদের চলার পথ ছিল আধুনিক আফগানিস্তানের খাইবার গিরিপথ, যা দিয়ে তারা সিন্ধু উপত্যকায় প্রবেশ করে। এই আর্যগোষ্ঠী নিজেদেরকে দেবতার সন্তান বলে প্রচার করত এবং নিজেদের শুদ্ধ রক্তের জাতি হিসাবে দেখতে চাইত। তাদের বিশ্বাসের মূল ভিত্তি ছিল যে তারা এক বিশেষ ঐশ্বরিক পরিচয়ের অধিকারী, যা তাদের অন্যান্য জাতির চেয়ে উচ্চতর করে তোলে। এর ফলে তারা নিজেদের দৃষ্টি স্থানীয় দ্রাবিড় ও অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর নিম্নশ্রেণী বলে গণ্য করত। যেমন হিটলার নিজেদের শুদ্ধ রক্তের ধারক বাহক বলে সমাজে প্রতিষ্ঠা করত এবং অন্যান্যদের হত্যার একটি অলিখিত লাইসেন্স পেয়ে যেত। হিটলারের আর্য শ্রেষ্ঠত্ববাদ এবং নাৎসি মতাদর্শর মূল ১৯বিংশ শতাব্দী থেকে ইউরোপীয় ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি থেকে উদ্ভূত হয়। আর্যদের ভারত আগমনের পর তারা ক্ষমতা প্রতিষ্ঠার জন্য একটি শ্রেণী ও বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে। এই ব্যবস্থায় তারা নিজেদের সর্বোচ্চ স্থান রাখে এবং অন্যান্য জনগোষ্ঠীকে অধীনস্থ করে রাখার জন্য একটি কঠোর শ্রেণীবিন্যাস প্রবর্তন করে। তাদের বিভাজনের ছিল ৪টি প্রধান শ্রেণীতে: ব্রাহ্মণ, পুরোহিত ও ধর্মগুরু, যাদের কাজ ছিল বেদ পাঠ করা এবং ধর্মীয় আচার পালন করা; ক্ষত্রিয়, যোদ্ধা শ্রেণী, যারা রাজ্য শাসন ও যুদ্ধ পরিচালনা করত; বৈশ্য, ব্যবসায়ী ও কৃষি শ্রেণী, যারা উৎপাদন ও বাণিজ্য দায়িত্ব নিচ্ছিল; শূদ্র, শ্রমজীবী ও নিম্নবর্ণের জনগোষ্ঠী, যাদের কাজ ছিল শুধু উচ্চবর্ণের সেবা করা। প্রথম দিকে আর্যরা শিকারী ও যাযাবর জাতি ছিল। তারা পশুপালন করত এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। তারা কখনোই উৎপাদনে বিশ্বাসী ছিল না। লুণ্ঠন ও কূটকৌশল ছিল তাদের প্রধানতম পেশা। ধর্মীয়ভাবে তারা ছিল প্যাগান, অর্থাৎ বহু দেবতার পূজারী। তাদের ধর্মীয় গ্রন্থ বেদ মূলত তাদের বিশ্বাস ও আচার, সঙ্গীত, নিয়মে সংকলন। এই বেদ থেকেই পরবর্তী হিন্দু ধর্মের ভিত্তি গড়ে ওঠে। আর্যদের ভারতীয় উপমহাদেশের আগমন শুধুই এক অভিবাসন ছিল না, বরং এটি একটি জাতিগত ক্ষমতা প্রতিষ্ঠার কৌশল ছিল মাত্র। তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য স্থানীয় দ্রাবিড় জনগোষ্ঠীকে নিচু জাতি হিসেবে দাগিয়ে দেয় এবং একটি কঠোর বর্ণভিত্তিক ব্যবস্থা চালু করে, যা ভারতীয় সমাজে আজও বিদ্যমান। ভারতীয় আর্যদের শেকড় মূলত ভারতের আর্যরা ব্রাহ্মণবাদ, যারা নিজেদের শুদ্ধ রক্তের দাবি করে, তারা মূলত তাদের আদি উৎপত্তি স্থল হচ্ছে পার্সিয়ান বা ইরান। ইরানের অগ্নি উপাসক থেকে তারা এসেছে এবং সেখানে তৎকালীন সময়ে এক নবীর আগমনের কারণে সেখানে তাদের সাথে একটি জাতিগত সংঘাত লাগে। সেই সংঘাতের ফলে তারা ওই ভূমি থেকে মাইগ্রেন্ট হয়ে তারা চলে আসে খাইবার গিরিপথ ধরে ভারতে, মানে সিন্ধু নদের পাদদেশে। আর্যদের ভারতীয় উপমহাদেশের আগমনের পর তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ ছিল। আর্যদের পূর্ববর্তী দেবতারা ছিল মূলত অগ্নি, বরুণ, ইন্দ্র ইত্যাদি, যারা প্রকৃত বৃহৎ শক্তিকে প্রতিনিধিত্ব করত। যখন পার্সিয়ান আর্যরা ভারতে প্রবেশ করে, তারা এসে একটা বাধার সম্মুখীন হয়। এখানে নদী, এখানে বিশাল বিশাল অরণ্য এবং অনেক সাপ। তারা কি করে, আস্তে আস্তে বনদেবীর পূজা শুরু করে এবং সাপের পূজা শুরু করে, বনের পুজো শুরু করে, বটগাছের পুজো শুরু করে, সূর্যের পূজা শুরু করে এবং এখান থেকেই তাদের পূর্বের সংস্কৃতি নষ্ট হয়ে যায়। এখানে ব্রাহ্মবাদের প্রচলন শুরু হয়। এই আদিভূমি দ্রাবিড়দের, যারা প্রথম ব্যাবিলন থেকে মাইগ্রেন্ট হয়ে এই অঞ্চলে এসেছিল। তাদের মধ্যে একাত্মবাদের সেই উপাসনা ছিল, প্রার্থনা ছিল এবং তারা একটি সমাজকে বিনির্মাণ করেছিল সমাজভিত্তিক যে উপকরণ দিয়ে। দ্রাবিড়রা ছিল একেশ্বরবাদী, সেমিটিক। তারা এই বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো এবং আর্যরাও শুরু করলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের হেজুমনি আজও চলমান। আর এখান থেকেই তারা উৎখাত করলো সিন্ধু নদের পাদদেশ থেকে দ্রাবিড়দের যাওয়ার পথ এখন কোথায়? তারা এমন একটি ভূমি চায় যেই ভূমিতে আর্যদের কালো হাত পৌঁছাবে না। তারা কি আদৌ পাবে সেই ভূমি? বা কোথায় সেই ভূমি যেই ভূমির চারিদিকে নদী নালা এবং সেখানে বিশাল বিশাল বন
সেটা কোথায়? কোথায় ছিল সেই ভূমি, যেই ভূমিতে আজও মানুষ অবহেলিত? আমরা সেই ভূমিকে খুঁজে ফিরব। সেই ভূমির পথই হচ্ছে আমাদের মুক্তির পথ, আমাদের আসল আইডেন্টিটি। তো আমরা আজ এই পর্বে এখানেই যাচ্ছি, আগামী পর্বে আমাদের সেই ভূমিতে নিয়ে যাবে ইনশাল্লাহ।